আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিঙ্গাপুর থেকে ঢাকায় শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিপ্লবী সৈনিককে শেষবারের মতো দেখতে বিমানবন্দর সড়কে শোকার্ত মানুষের ঢল। হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা। কাল রাষ্ট্রীয় শোক। বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি। বিক্ষোভ মিছিলে হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চিকিৎসা নিতে পারছেন জানালেন ডাক্তার জাহিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর পর শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার কাফিন নেওয়া হয় হিমঘরে। এর আগে হাদির বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG385 ফ্লাইটটি 5টা 48 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা 6টার দিকে লাল সবুজের পতাকা মোড়ানো হাদির কফিন নামানো হয় বিমান থেকে। বিমানবন্দর থেকে সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় আগামীকাল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। কাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারণবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মিজান, হাদির মরদেহ তো হিমঘরে নেওয়া হয়েছে, সেখানকার বর্তমান অবস্থা কি? ভাবনা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। এখানে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার ঠিক 15 মিনিট আগে হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে এবং তাকে হিমঘরে রাখা হয়েছে। আপনি যেমনটা একটু আগে সংবাদে বলছিলেন যে হাদির মরদেহ আগামীকাল বিকাল 2:30টার দিকে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেওয়া হবে। এবং সেখানে আমরা যতটুকু জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতিগণ, এমনকি বুদ্ধিজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সে জানাজায় অংশ নেবেন। আমরা যতটুকু জানি যে হাদিরকে আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাদির পরিবারের থেকে ইস্তাব পোষণ করা হয়েছে যে হাদিকে তার জন্মস্থান ঝালকাঠি জেলার নলসিটির খাসমহলের পরিবর্তে যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত হয়ে আছেন, সেখানে যেন তাকে কবর দেওয়া হয়। তার পরিবারের আবেদন সাড়া দিয়ে সরকার সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হচ্ছে না। আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জানাজার পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এবং সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পরে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ভাবনা, আপনি জানেন যে ওসমান হাদি সে ঝালকাঠির খাসমহল গ্রাম থেকে উঠে আসা একজন তরুণ, যিনি এদেশের 17 কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যিনি আইনের শাসনের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, যিনি চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে তার প্রতিবাদী কণ্ঠস্বর অব্যাহত রেখেছিলেন। আপনি দেখেছেন যে তিনি নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেলের পরিবর্তে, গাড়ির পরিবর্তে তিনি সেই ঐতিহ্যবাহী ভ্যান ব্যবহার করেছিলেন। তিনি সেখানে বড় রকমের বিরিয়ানি বা পোলাও খাওয়ানোর পরিবর্তে তিনি সেই বরিশালের ঐতিহ্যবাহী বাতাসা দিয়ে তিনি আপ্যায়ন করেছিলেন তার কর্মী সমর্থকদের। সেই মানুষটিকে এভাবে হত্যা করা হয়েছে। এটি সাধারণ মানুষ যারা তার ভক্ত, তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।
তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভক্ত ছিলেন। কাজী নজরুলের গান, কাজী নজরুলের কবিতা তাকে আন্দোলিত করেছিল। তাই তার পরিবারের শেষ ইচ্ছা যে বিদ্রোহী কবির কবরের পাশেই যেন তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ভাবনা, আমি শুধু আপনাকে জানিয়ে রাখি যে এই সরদ্দি মেডিকেলের পাশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মূল ফটকে আমি দাঁড়িয়ে আছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটি বন্ধ করে রাখা হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে এখানে নিরাপত্তাজনিত কারণে এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে অনুরোধ করা হয়েছে যে হাদির কোনো ভক্ত বা যারা তাকে ভালোবাসেন তারা যেন এখানে এসে অনাকাঙ্ক্ষিত ভিড় না করেন। তারা যারা জানাজায় অংশ নেবেন কালকে যেন তারা মানিক মেয়ে আসেন অথবা কালকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ভাবনা, এই মুহূর্তে আমার কাছে এই হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। ভাবনা। মিজান, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ। ওসমান হাদির খুনিদের বেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। একজন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে, তার যেই মূল আসামি তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যতবারই এখন পর্যন্ত যতবারই মানুষ খুন হয়েছে, কোনো খুনের আমরা 100% বিচার পাই নাই। আমাদের আরো যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তাদেরকে যত সরকারের পক্ষ থেকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো ভাই যাতে এইভাবে শহীদ না হয়। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে হাদির খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বলি, হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যে গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামপন্থীদেরকে ওরা ইসলামী ফ্যাসিবাদ বলে আমাদেরকে যেভাবে তারা নেগোসিয়েট করেছে, তার মাধ্যমে দেখা গেছে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, তারা ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে তারা মাঠে নেমেছে। তা আমরা চাচ্ছি দেন হাদি ভাইয়ের মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে মারা না যায়। আমরা চাই শহীদ হাদি ভাইয়ের বিচার যেন সুষ্ঠুভাবে হোক। সন্ত্রাস, হত্যাকারী যেইখানেই থাকুক, যেই দেশে থাকুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি থাকবে, তাকে যেন এই বাংলাদেশে নিয়ে এসে সবার সামনে এটা শাস্তির ব্যবস্থা করা হয়, যেন সবাই যেন এটা দেখতে পারে। এ সময় শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম সংগঠক ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে এখনো বিক্ষোভ চলছে শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শাহবাগ এলাকার পরিস্থিতি ও এনসিপির বিক্ষোভ মিছিলের খবর আমাদেরকে জানাবেন। ভাবনা, শাহবাগে কিন্তু গতকাল ওসমান হাদি তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পরপরই কিন্তু শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা এবং আজকে সারা দিন ব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে ছাত্র জনতা এখানে অবস্থান করেছে। কিছুক্ষণ আগে এই মঞ্চটা থেকে আসলে বিভিন্ন ঘোষণা দেওয়া হয় শহীদ ওসমান হাদির জানাজার ব্যাপারে, বা তাকে আজকে কোথায় রাখা হবে, আগামীকালকে কোথায় কবরস্থ করা হবে, সেই বিষয়ে একটা ব্রিফিং হয়। সেখানে কিন্তু আসলে এই মঞ্চ থেকে জানানো হয়েছে যে আজকে ওসমান হাদির মরদেহ পৌঁছানোর পর সেটাকে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে রাখা হবে এবং সেখানে সর্বসাধারণের যাওয়া নিষেধ করা হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তার যে মরদেহটা সেটার সাথে আসলে তার পরিবারই সেখানে থাকতে চান, সময় কাটাতে চান। আগামীকাল দুপুর 2:30 নাগাদ
দুপুর 2:30টার সময় মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবন এলাকায় তার নামাজের জানাজা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জেনে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ছাত্র জনতার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শাহবাগ এই চত্বর থেকে আসলে তারা মিছিল নিয়ে গিয়ে আসলে উপস্থিত হবেন মানিক মিয়া এভিনিউতে, সংসদের সামনে জানাজায় যুক্ত হবেন এবং সেখান থেকে ওসমান হাদির যে মরদেহ লাশ সেটা কাঁধে নিয়ে তারা কিন্তু মিছিল করতে করতে তারা কিন্তু আসলে শাহবাগ পর্যন্ত আসবেন। এবং এই মঞ্চ থেকে দাবি তোলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদিকে আসলে সমাহিত করার দাবি কিন্তু তারা এখান থেকে তুলেছেন। তবে পারিবারিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানা যায়নি, জানা গেলে আসলে পরবর্তীতে জানানো হবে। আজকে সারাদিন ব্যাপী কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম এখানে ছিল, কিছুক্ষণ আগেও ছিল। এই ঘোষণার পরে কিন্তু আস্তে আস্তে লোক সমাগম কিছুটা কমেছে এবং এখনো পর্যন্ত পুরোপুরি শাহবাগ যে এলাকা, সেই এলাকা আসলে মানুষের স্লোগানে কিছুক্ষণ আগে যেটা প্রকম্পিত ছিল এখন কিছুটা শান্ত রয়েছে। তবে শাহবাগ চত্বর কিন্তু এখনো পর্যন্ত যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা, শুধুমাত্র ছাত্র নয় সর্বস্তরের লোকজনই আমরা এখানে দেখছি হাদির জন্য এখানে অপেক্ষা করছেন। তারা হয়তোবা অনেকে ভেবেছিলেন আজকে হয়তোবা ওসমান হাদিকে তারা দেখতে পাবেন তার মরদেহ, তবে কিছুক্ষণ আগে কিন্তু নিশ্চিত করা হয়েছে তার মরদেহ আজকে কেউই দেখতে পাবেন এবং আগামীকাল জানাজার সময় আসলে যারা সেখানে যাবেন তারা হয়তোবা দেখলেও দেখতে পারেন এবং পরবর্তীতে তার লাশটি কিন্তু তারা শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়ার কথা কিন্তু জানিয়েছেন। এবং সারাদিন ব্যাপী কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য বিরোধী যে স্লোগানগুলো, সেই স্লোগান কিন্তু দেওয়া হয়েছে। ভাবনা এই ছিল এখনকার মতো আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি 32-এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর দুটি গণমাধ্যমের অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন ও ধানমন্ডি 32 নম্বরে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। রাত 12টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ভাঙচুর শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর নিয়ন্ত্রণ কক্ষ, প্রথমা প্রকাশনা, প্রথমা.com, বিজ্ঞাপন ও হিসাব শাখা, চরকি সহ বিভিন্ন বিভাগ পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের 2 জন কর্মী এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা। প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে থাকা সংবাদকর্মীদের উদ্ধার করে। রাত 2:45টার দিকে ডেইলি স্টার ভবনের সামনে গেলে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। রাত 1:45টার দিকে একদল বিক্ষোভকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুন দেয়া হয় ধানমন্ডি 32 নম্বরেও। ভাঙা ভবনের অবশিষ্টাংশ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এই হত্যাকাণ্ডের পেছনেও কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারকারীরাই জড়িত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তারের যে মূল ফটক কিংবা যে কিবলা আওয়ামী লীগের, সেটিকে এখন পুরোপুরিভাবে গুড়িয়ে ফেলতে হবে। শুক্রবার বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ছায়ানটে হামলা চালানো হয়েছে। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য যারা করেছে তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। যে এই ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। সকালে নাগরিক কোয়ালিশনের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে এসে এসব হামলার প্রতিবাদ জানান। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে, আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না,
এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি, এখনো ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্থাপনায় মব সৃষ্টি করে হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশজুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে জুমার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন সবাই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে খুলশীতে সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং কাজী দেউরির কর্ণফুলী টাওয়ার এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। বরিশাল নগরীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রংপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। দিনাজপুরে জুমার নামাজের পর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সাথে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। জামালপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশের ছাত্র জনতা ভারত কিংবা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকেলে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন লাগাতার চলবে। জুলাইয়ের যে আন্দোলনের স্পট গুলো রয়েছে সেই স্পট গুলাতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন। আমরা অহিংস লড়াই চালিয়ে যাব, সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে জানিয়েছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এ সময় সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ডিবে ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান বলেন, ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না। তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। নির্বাচন হবে ভোটের মাধ্যমে, নির্বাচন আন্দোলন সংগ্রাম করে আপনি গভর্নমেন্টকে ব্যালটকে আপনার দিকে নিয়ে আসবেন। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাদির হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে এখনই পদক্ষেপ নিতে হবে সরকারকে। জনাব তারেক রহমানকে নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের পরবর্তী সময়ে তাকে যাতে সার্বিক নিরাপত্তা প্রদান করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অগ্রাধিকার প্রদান করা হয়। যেহেতু তারেক রহমান অত্যন্ত ভালনারেবল একটা অবস্থানে রয়েছেন, তিনি এই দেশে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছেন, তিনি দেশে অবস্থান করতে আসছেন, রাজনীতি করবেন। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন তিনি। এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই, এটা একটা টার্গেটেড কিলিং। একই রকম ঘটনা আরো ঘটতে পারে। আমরা আমাদের নির্বাচন নিয়ে যেন ফোকাস না হারাই। আর অবশ্যই আমাদের সরকারকে এত কিছুর পরও আর যদি তারা কঠোর হতে দেরি করেন, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। এবং তখন এই প্রশ্ন সবার মধ্যে আসবেই যে সরকারই কি এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে কিনা, এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। উত্থাপিত প্রস্তাবটি ছায়া সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতাল চিকিৎসাধীন বিএনপির বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীর গত এক মাসের মধ্যে এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকেও তার ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে বলেছি, সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে না। স্বৈরতন্ত্র আর আধিপত্য সহ সব অনাচারের বিরুদ্ধে বিপ্লবের আগুন জ্বেলে নিভে গেল এক তরুণ তুর্কি। মাত্র ৩২ বছর বয়সে তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। চেয়েছিলেন বিপ্লবী মিছিলে শহীদ হতে। অবশেষে বুলেট বিদ্ধ হয়ে শহীদ হলেন তিনি। একই সাথে রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহ ছড়ালেন কোটি মানুষের প্রাণে। সেই অকুতভয় সৈনিক শহীদ শরীফ ওসমান হাদির প্রতিবাদী জীবনের খানিকটা তুলে ধরেছিলেন একরামুল হক সায়েম। মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। তা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন।
শহীদ হওয়ার এই কামনা বাসনা এত তাড়াতাড়ি পূরণ হবে তা হয়তো জানতেন না শরীফ ওসমান হাদী। তবে পিতা হিসাবে সন্তানকে খুব বেশি দিন যে আগলে রাখতে পারবেন না তা হয়তো আজ করতে পেরেছিলেন খানিকটা। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোই ছিল হাদীর জীবনের দর্শন। রাজনীতি করে প্রভাব প্রতিপত্তি বা অর্থকড়ি গড়া নয়, মানুষের তরে দেশের জন্য জীবন দেয়াই ছিল তার লক্ষ্য। তাই তো জীবন নাশের নানা আশঙ্কা সত্ত্বেও পিছিয়ে যাননি ইনসাফের লড়াই থেকে। সব ধরনের আধিপত্যকে নস্যাৎ করা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে শরীফ ওসমান হাদী গড়ে তোলেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যার মাধ্যমে মূলসারির রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে ভিন্ন ধারা তৈরি করেন বাংলাদেশপন্থী রাজনীতির। এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। জুলাই আন্দোলনের তেজদীপ্ত বক্তব্য আর সাহসী ভূমিকার মাধ্যমে সবার নজরে আসেন শরীফ ওসমান হাদী। 5 আগস্টের পর কোনো লোভ লালসা দমাতে পারেনি তার প্রতিবাদী কণ্ঠকে। হাদী আমার ভাই, লাল জুলাইয়ের বীর, বিপ্লবীরা হাদীর জন্য উচ্চ করো শির। স্বতন্ত্র হয়েও ঢাকা 8 আসনের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টি করেন হাদী। টাকা পয়সার পরিবর্তে বাতাসা মুড়ি বিলিয়ে মন জয় করেন ভোটারদের। ভোটের মাঠে নতুন আশার নাম, হাদীর নামে আতকে ওঠে। 12 ডিসেম্বর গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। তবে অনন্তের পথে পাড়ি দেওয়া এই তরুণ তুর্কি রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সাহস, প্রতিবাদ আর দ্রোহের প্রতীক হয়ে হয়তো বহুকাল বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটার গাড়ি। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব ও জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে সংসদীয় আসন ঢাকা 12। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি এই আসনের বিভিন্ন অলিগলি, কথা বলেছি ভোটারদের সঙ্গে। চাঁদাবাজিটা যেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি কিন্তু প্রচুর চাঁদাবাজি হচ্ছে, এখনও চাঁদাবাজি হচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, তার এলাকায় চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। অভিযোগ করেন, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসনে কায়েম করেছিল রাম রাজত্ব। আসনটিকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফুল আলম নীরব। যে এলাকায় এমপি একজন দখলদার রাজত্ব কায়েম করে সে এলাকায় তার নেতাকর্মীরা কি অবস্থা করতে পারে। যে এলাকায় একটা চাঁদাবাজের অঙ্গরাজ্য পর্যন্ত করে ফেলেছে। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন আর বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা আসেন, জনগণের সেবা করার সুযোগ পান, এই এলাকায় চাঁদাবাজের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ থাকবে না। অন্যদিকে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন আশা করেন, সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ মানুষের কাছে আমরা যত জায়গায় যাচ্ছি মানুষ খুব আমাদেরকে যেটাকে বলা হয় মুখিয়ে আছে এবং তারা আমাদেরকে গ্রহণ করতেছে। রাতে দিনে পুরুষ মহিলা এমনকি ইয়াংরা পর্যন্ত আমাদেরকে আঁকড়িয়ে ধরতেছে। এই আসনে 3,33,000 ভোটার অপেক্ষায় আছেন যোগ্য প্রার্থী নির্বাচনে। তাদের দাবি, কারণ বাজারের পাইকারি কাঁচা বাজারকে রাজধানীর অন্যত্র সরিয়ে নেয়ার। এই আসনের ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি, ঢাকা শহরের ট্রাক স্ট্যান্ডকে সরিয়ে যেন অন্যত্র নেওয়া হয়। একই সাথে ফুটপাত দখল করে যারা দোকানপাট বসিয়েছেন তাদের যেন অপসারণ করে জনসাধারণের হাঁটাচলার পথ নির্বিঘ্ন করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া।
তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতার খবরও এসেছে এসব খবরে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে 24-এর আন্দোলনের অন্যতম নেতা হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির। তার মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কার কথাও বলা হয় প্রতিবেদনে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকার পতনে নেতৃত্ব দেওয়া ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এবারে জানিয়ে দিব খেলার খবর। বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করেছে স্বাগতিক দেশের শরীফ হোসেন। ৩৯তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে পারের চেয়ে 1 স্ট্রোক বেশি খেলে চ্যাম্পিয়ন হন তিনি। গলফার আবু বকর সিদ্দিক রানার আপ হন। এই দুই গলফারের ফলাফল সমান হয় ব্যাক কাউন্টার ভিত্তিতে শরীফ হোসেন শিরোপা জেতেন। এদিকে নারী দলগত ইভেন্টে সোনিয়া আক্তার এবং রিঙ্কি আক্তার জুটি পারের চেয়ে 21 স্ট্রোক বেশি খেলে শিরোপা নিশ্চিত করেন। ঢাকার কুর্মিটলা গলফ ক্লাবে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল্লাহ হিল বাকি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিঙ্গাপুর থেকে ঢাকায় শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিপ্লবী সৈনিককে শেষবারের মতো দেখতে বিমানবন্দর সড়কে শোকার্ত মানুষের ঢল। হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী সহ সারা দেশ। পত্রিকা অফিসে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা। কাল রাষ্ট্রীয় শোক। বাংলাদেশে কোনো দেশের আধিপত্য মেনে নেবে না এনসিপি। বিক্ষোভ মিছিলে হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির। শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চিকিৎসা নিতে পারছেন জানালেন ডাক্তার জাহিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।